তো তোমরা উপস্থিত থাকার কথা আরো বেশি, বাকিরা উপস্থিত নাই কেন জানো? এই সময়টাতে তোমাদের ক্লাস হয় কিন্তু উপস্থিত অন্তত পক্ষে তেইশ জন থাকার কথা, প্রায় 24-25 জন তোমরা আছো। আচ্ছা, যাই হোক, আমরা এদিকটাতে শিক্ষা করি। দেখো, বলা হচ্ছে যে তিনি আসলে আমাদের এই অতীত নিয়ে কিছু একটা লিখতে চান, সেই ঐতিহ্যের স্মরণ করছেন তিনি পরিষদ নির্মাণ করার জন্য। দেখো, তিনি বলছেন, প্রথমে বলেছেন তিনি একটি নাটক লিখবেন। এবার এসে তিনি বলছেন যে এই কাব্য নাটক, হ্যাঁ, এই এটা একটা নাটক, আমরা একটা ক্যারেক্টার ছেড়ে আরো কিছুটা নির্দিষ্ট করে বলছেন যে এটি একটি কাব্য নাটক। যে কেন কাব্য নাটকটা আমরা আগে আলোচনা প্রসঙ্গে দিয়ে বা এই সামনে হবো, তবে এখানে কবিতা এবং নাটক এই দুইটা শিল্পাঙ্গিকে গ্রুপ একসঙ্গে ধরা হয়েছে। কবিতা তো আমরা সবাই চিনি, তাই না? যদি ছন্দের আকারে লেখা হয়, এক লাইন থাকে, তারপরে আরেক লাইন থাকে, গদ্যের মধ্যে একদম টানা টানা করে লেখা থাকে না। আর এটা হচ্ছে ছন্দবদ্ধ থাকা এবং শব্দ ব্যবহার, ভাষা ব্যবহার কিছুটা এই স্বাভাবিক দৈনন্দিন জীবনে আমরা যেরকম ব্যবহার করি সেরকম হবে না, কিছুটা ভিন্ন হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের অলংকার ব্যবহৃত হবে, রূপক, উপমা, দেখা যাচ্ছে যে আরো আছে, কত রকমের অলংকার আছে, ব্যাস, উপেক্ষা, জনক, হ্যাঁ, এটাও কিছু হ্যাঁ, রেকর্ডটা তোমার গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডের জন্য মনে হয় আমাকে ব্যাকে যেতে হবে, আমি ব্যাকে যাই, হ্যাঁ। রেকর্ডের জন্য পাঠিয়েছিল। হ্যাঁ, এখনো শুরু হয়নি। ঠিক আছে, কালকে করে অনুমতি দিয়েছি। এবার যেটা একটু মাত্র দাও, এবার ভাবছি ওটা দিয়ে দিব, ঠিক আছে? দেখো, আমরা আজকে এই আলোচনায় 1982 সালে শামসুল আমাদেরকে যে বর্ণনাটা দিয়েছে বা নিজের লেখাটা লিখে সম্পর্কে, তো তিনি বলতে চাচ্ছেন যে তিনি একটি কাব্য নাটক লিখবেন, যেখানে এটি একটি মূলত নাটক। এখানে দৃশ্যভাগ আছে, নাটকের মাঝখানে বিরতি আছে, বংশ পরিচালনা নির্দেশনা দেওয়া আছে, আলো কেমন ব্যবহৃত হবে সেই গহনা দেওয়া আছে, শব্দ কেমন হবে, চরিত্ররা কিভাবে চলাফেরা করবে, তাদের ভয়েস, তাদের যে গলার স্বর এবং কিরকম থাকবে সব নির্দেশনা দেওয়া আছে। ঠিক এই নাটক, এবং তিনি নাটকের শুরুতে চরিত্রে যখন পরিচয় দিয়েছেন সেখানে তিনি এসেছেন কুশীলব। কুশীলব মানে হচ্ছে অভিনেতা। এভাবে আমরা বুঝতে পারি যে এটি আসলে মূলত নাটক, তবে এখানে কাব্যের গুণ আছে। এটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে কাব্যের গুণ বলতে যেখানে ছন্দ আকারে লেখা থাকবে, কবিতা আমরা জানি ছন্দের মধ্যে থাকে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষবৃত্ত, মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত ছন্দ। এগুলোর মধ্যে আরো ভাগ আছে, অক্ষবৃত্ত ছন্দের আরো ভাগ আছে। আমরা কাব্যনাটের মধ্যে এই তিন ধরনের ছন্দের ব্যবহার হতে পারে, যে কোনো একটা হতে পারে, দুইটা হতে পারে, কিংবা তিনটাও ব্যবহৃত হতে পারে। এই নাটকে আমরা ছন্দের বৈচিত্র্য দেখতে পাবো। কিংবা এইখানকার ভাষা হবে গদ্যের ভাষা থেকে কিছুটা ভিন্ন। কারণ কারণ এখানে ভাষাতে তোমার ব্যঞ্জনা থাকবে, কাব্যের ভাষা আমরা জানি কিছুটা ব্যঞ্জনা যোগে হয়। এখানে রূপক অলংকার ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের অলংকার, উপমা হচ্ছে, তারপর জমক, শব্দ ব্যবহারের যে বিভিন্ন কৌশল আছে সেই বিষয়গুলো এখানে থাকবে। তো যেটাই হচ্ছে কাব্যনাট। তবে আমরা এটাকে কাব্য বলছি না কেন? কারণ হচ্ছে এখানে আসলে কাব্যের বৈশিষ্ট্য থাকলেও নাটকের বৈশিষ্ট্যটাই প্রধানত বেশি। এটি মূলত নাটক কিন্তু কাব্যের বৈশিষ্ট্য আছে, এই জন্য এটি একটি কাব্য নাটক। তো সৈয়দ শামসুল হক আমাদেরকে শুরুতে বলে দিয়েছেন যে তিনি একটি কাব্য নাটক লিখবেন, এবং কাব্য নাটকে তিনি নুরুদ্দিনের কথা উপস্থাপন করছেন, আমাদের একটি অতীত ইতিহাসকে তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন। তো এখানে দেখো এই জায়গাটা যে তিনি কাব্য নাটক লিখেছেন কেন,
এই মাটিতে জন্ম নিয়েছিলেন এমন যেসব মহানায়ক আমরা ভুলে গিয়েছি, তাদের আবার আমরা সম্মুখে দেখি। শব্দটা তুমি ব্যবহার করেছিলেন গণনায়ক। কেন? এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কেন গণনায়ক? কারণ নুরুদ্দিন যে একজন আন্দোলন করেছে, যে একজন নিজের জন্য না, সাধারণ মানুষকে নিয়ে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সংগঠিত করেছে, এটা একটা গণনায়ক। এবং বলছে যে আমাদের যে গণ আন্দোলন, সে শান্তিকে নাটকটা হচ্ছে 1982-তে আবারও বলছে, এই 1982 সালের আগে পর্যন্ত আমাদের জাতীয় জীবনের জন্য দান করেছে। আমাদের সবশেষ তিনি তার সাথে সংগঠিত করেছেন যে আমাদের গণ আন্দোলনের ইতিহাস অনেক বড় মহিলা সবার উপরে 1971-এর সংগ্রাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যাঁ, তিনি বলতে চাচ্ছেন যে আমাদের এই যে গণ আন্দোলন বিভিন্ন সময় সংঘটিত হচ্ছে এবং বলছেন যে ওই 1782-83 সালে আন্দোলন করেছে, এটি খুব একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না যে হুট করে একজন রোদের আন্দোলন করলো, কিংবা হুট করে 71-এ এসছে বাঙালি একদম বিপ্লবাত্মক হয়ে গেছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তিনি বলতে চাচ্ছেন যে না, যখনই অন্যায় অত্যাচার ঘটেছে সেই সময়ই আসলে বাঙালি বলো যে জাতি থাকুক, বিশেষ করে বাঙালির বৈশিষ্ট্যকে এখানে বলা হচ্ছে যে তারা আসলে প্রতিবাদী হয়, বিদ্রোহী হয়, আন্দোলন সংগঠিত করে। তো সেই সূত্রকে তিনি এক জায়গায় এনেছেন। তার মানে দেখো, আমরা কিন্তু এই নাটকের মূল দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তোমরা এই দুইটাকে টপিক হিসেবে রাখতে পারো। প্রথমত হচ্ছে নুরুদ্দিনের সারা জীবন যে এটি কি কাব্য নাট্য, এটা একটা টপিক। কিভাবে আমরা বুঝতে পারি এটি কাব্যনাট্য, আমি একটু আগে তোমাদেরকে বেশ কিছু পয়েন্ট করে দিয়েছি, নাটকের আলোকে তোমরা শুধু সেগুলো দেখতে। আরেকটা হচ্ছে হতে পারে যে এই নাটকে যে গণনায়ক, গণ আন্দোলন, এরপরে আমরা যে পাবো ইতিহাস কিভাবে উঠে এসেছে, সবটা একই কথা। গণ আন্দোলন, গণনায়ক, ইতিহাস সবকিছু একজনকে কেন্দ্র করে আবর্তিত, সে হচ্ছে নুরুন্নদিন এবং রংপুরের কৃষক বিদ্রোহ। তো এই দুইটা টপিক তোমরা সামনে রেখো, যখন আমরা কথা বলবো এই দুইটা টপিককে সামনে রেখে আমি তোমাদেরকে নির্ধারিত জায়গাগুলো বা যে সব জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দেবো। তো এই একজন ঐতিহাসিক ব্যক্তি, এই বিষয়টা আমরা তাকে জানতে পারি। দেখা বলছে যে ইতিহাস থেকে আমি পেয়েছি নুরুদ্দিন, দয়াশীল, নকুল ল্যাবকে। এই তিনটা চরিত্রের কথা আমাদের নাট্যকার নিজেই বলেছেন এরা হচ্ছে ঐতিহাসিক চরিত্র। রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে সরাসরি এদের যোগ আছে। কল্পনায় আমি নির্মাণ করে নিয়েছি আব্বাস আম্বিয়া, ডিসপ্যাচ, টমসন এবং মরিস ফিল্ড। এখানে একজনের নাম উল্লেখ নেই, তার নাম হচ্ছে ম্যাকডোনাল্ড। এই ম্যাকডোনাল্ড একটা ঐতিহাসিক চরিত্র, আমাদের নাট্যকার এখানে উল্লেখ করেননি। মানে এটা যেহেতু ইতিহাস না, এটি একটি সাহিত্য, সেখানে ইতিহাসের তথ্যও থাকবে, লেখকের নিজস্ব স্বাধীনতাও থাকবে, এটাই স্বাভাবিক। লেখকের নিজস্ব স্বাধীনতার আরেকটা জায়গা আমরা দেখতে পাবো যে এই নাটকে আমরা দেখবো নুরুদ্দিন মারা গেছে। নাটকের একদম শুরুতে আমরা দেখবো নুরুদ্দিনের লাশ নিয়ে আসছে, নাটকের শেষে আমরা দেখবো নুরুদ্দিন কিভাবে মারা গেছে সেই দৃশ্যের বর্ণনা। তো এই নাটকে দেখতে পাচ্ছি নুরুদ্দিন মারা গেছে, কিন্তু ইতিহাস বলে নুরুদ্দিন মারা যায়নি, মারা গেছে দয়াশীল। নুরুদ্দিনের যে দেওয়ান ছিল সেই দয়াশীল মারা গেছে, কিন্তু নাট্যকার আমাদেরকে দেখাচ্ছে নুরুদ্দিন মারা গেছে। তো এই যে আসলে নাট্যকারের একটা স্বাধীনতার জায়গা আমরা বলতে পারি, তিনি দেখিয়েছেন। আরেকটা কথা তিনি কি নিয়েছেন দেখো, বলছে নুরুদ্দিনের আত্মা ও প্রেরণা আমি ইতিহাসের ভিতর থেকে সংগ্রহ করেছি, তার ব্যক্তিগত জীবন ও মানসিক সংকট আমি সম্ভবপরতার ক্ষেত্র থেকে আবিষ্কার করে নিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই দেখছো। বলছে যে তিনি নুরুদ্দিনের আত্মা এবং প্রেরণা নিয়েছেন ইতিহাস থেকে, মানে নুরুদ্দিন যে সংগ্রামী হয়েছে এবং যে প্রতিবাদ সংগঠিত করেছে এবং সবাইকে নিয়ে এক হয়ে কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছে, সেই তথ্যটুকু তিনি ইতিহাস থেকে নিয়েছেন। কিন্তু আমরা নাটকে দেখতে পাবো যে নুরুদ্দিন তার স্ত্রী আবিয়া সহ যে কথোপকথন, আব্বাসের সঙ্গে তার যে কথোপকথন, কিংবা এইসব জায়গায় এসে নুরুদ্দিন যে দ্বিধাদ্বন্দ্বে পড়ছে, সেই জায়গায় সবকিছুই আসলে তিনি নির্মাণ করেছেন। দেখো তিনি বলেন তিনি এই বানিয়ে লিখেছেন, বলছেন সম্ভবপরতার ক্ষেত্র থেকে নির্মাণ করা। মানে এই ধরনের পরিস্থিতিতে পড়লে মানুষ কি ধরনের সংলাপ বলতে পারে, কি ধরনের কথা মানুষ বলতে পারে, সেই জায়গাটা তিনি নির্মাণ করেছেন এখানে।
এটি হচ্ছে এই জায়গাগুলো তোমাদের জন্য কাছে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যখন আলোচনা করবে এই নাটক করতে যাবে তখন এই লেখকের ছোট ছোট কথাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি কি বলছেন, বলছেন ঐতিহাসিক সুপ্রকাশ রায় একজন ঐতিহাসিকের নাম দিচ্ছেন যে তিনি নুরুদ্দিনের নামটা, ইতিহাস কি বলে নুরুদ্দিনের কি নাম ছিল, তিনি লিখেছেন নুরুল উদ্দিন। হ্যাঁ, কিন্তু বলছে যে তিনি বলছেন যে এটা নাম হবে নুরুল উদ্দিন, মানে নূর উদ্দিন বা নুর উদ্দিন আমাদের চলে। এবং রংপুরের মানুষ নুর উদ্দিনকে উচ্চারণ করে নুর উদ্দিন হিসেবে তিনি সেই জায়গাটাই সার্থকতা রেখেছেন। এবং তিনি যে এই কাব্যনাট্যের রংপুরের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন সেটিও তিনি এখানে স্বীকার করছেন যে আমি যথাসম্ভব চেষ্টা করেছি বাঙালি সবার বোধগম্যতার ভেতরে থাকতে। অনেক শব্দের বেলায় নিকটতর পরিচিত শব্দকে প্রয়োগ করেছেন, আবার অনেক ক্ষেত্রে তিনি হুবহু রেখেছেন। বইয়ের জায়গায় তিনি বলে এবং শেখায়ের জায়গায় শেখান, দিন খরচা এই জায়গাগুলো তিনি রেখেছেন, এই দিন খরচাটা তিনি রেখে দিয়েছেন। দিন আন্দোলন চলার সময় যুদ্ধ যখন চলছে তখন খরচ চালানোর জন্য তার প্রজাদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে এই একটা চাঁদা তুলেছে, তাকে বলা হয় দিন খরচা, একটা নাম দিয়েছে। এরপরে আমরা দেখতে পাবেন এটি যে একটি নাটক, এবং এটি যে আমরা বলছি এই কাব্যের গুণ আর থাকা সত্ত্বেও, কাব্যের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটি যে আসলে সর্বোপরি নাটক, কারণ এখানে নাট্যকার মঞ্চ নির্দেশনা আমাদেরকে বলতে দিচ্ছেন যে কেমন হওয়া উচিত এই নাটকের মঞ্চ। তিনি বলছেন যে এখানে এই কাব্যনাট্য লেখা হয়েছে খোলা আকাশের নিচে যে কোনো সাদামাটা চত্বরে অভিনীত হবার উপযুক্ত করে। নাট্যশালা বা মিলনায়তনে অভিনয় যদি করতে হয় মঞ্চ অন্তত পক্ষে দর্শকের ভেতর পর্যন্ত প্রসারিত হওয়া জরুরি। তিনি বলতে চান যে এখানে যেহেতু সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, সুতরাং এটি যদি মঞ্চে না হয়ে সাধারণ কোনো জায়গায় মঞ্চটা স্থাপন করা হয়, থিয়েটারে না করে তাহলে ভালো হয়। আর যদি থিয়েটারেও করা হয় তাহলে আমরা কি জানি থিয়েটারের ক্ষেত্রে সাধারণত এক পাশে থিয়েটার থাকে মানে মঞ্চ থাকে আর এক পাশে দর্শক থাকে গ্যালারির মতো করে, তাই না? তিনি বলছেন যে ওরকম না করে বরং ওই মঞ্চটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য অভিনেতারা যাতে দর্শকের সঙ্গে মিলেমিশে থাকে সেরকম নির্দেশনা দিয়ে দিয়েছে। এবার আসি আমরা এই নাটকের চরিত্র কে কে আছে দেখি, একজন বড় লোক এই দেখে দেখে। আমি তো তোমাদের নাম দেখতে পাচ্ছি না, তখন তোমাদের নামের কাছে যেতে হলে আপনাকে এটা বন্ধ করে দিয়ে যেতে হবে। একজন বড় দেখে দেখে প্রবেশ হলো। তাই তোমরা কি আছো না সব চলে গেছো? আর তো পাত্তা পাচ্ছি না। কেউ একজন বড় এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো কে কে? হ্যাঁ আছি। হ্যাঁ, দুজনকে শুনতে পেয়েছি। আমি তোমাদের তো বলছি একজন এখান থেকে শুধু দেখে দেখে পড়বে, এত সময় নিচ্ছি কেন? আমি তো নাম দেখতে পাচ্ছি না, আমি নাম দেখতে গেলে এখন এই তোমাদের স্লাইড স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে যেতে হবে সেজন্য। একজন বড়। হ্যাঁ, কুশলের পরে হচ্ছে অভিনেতা। নুরুদ্দিন নেতা আব্বাস গ্রুপের বঙ্গবন্ধু। দেওয়া ফরাসি, ফরাসি। সূত্রধর আর না, হ্যাঁ,
সূত্রধার প্রস্তাবক হ্যাঁ, প্রস্তাবক। আছে গুডল্যান্ড, গয়রসু। করতে হ্যাঁ, রংপুরের কালেক্টর মরিস রেভিনিউ সুপারভাইজার। হুম। এটা কি কবিতার মতো পড়তে হবে? না না, এটা অভিনেতা, অভিনেতা চরিত্র আছে, তাদের বর্ণনা দেওয়া হয়েছে, তাদের চরিত্র পরিচয়। নুরুল ইবনে কৃষক নেতা আব্বাস নুরুলের বাংলাদেশে এদের পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। চরিত্রগুলো এখানে থাকবে, কার কি পরিচয়। ম্যাকডোনাল্ড কোম্পানির ফৌজি অফিসার হুম। আম্বিয়া নজরুলের স্ত্রী হ্যাঁ, আমি লিজবেথ হচ্ছে নদী। লিজবেথ টমসনের স্ত্রী লিজবেথ টমসনের স্ত্রী টমসন কোম্পানির আলপটিয়াল লালপোয়ার পটিয়াল লালপোয়ার গণবাহিনী কোরাস। ও লালপোয়ার গণবাহিনী নীলপরাজ কোম্পানির বাহিনী। হ্যাঁ, কুঠিয়াল মানে হচ্ছে যারা, যে তোমার অফিসের কাছে না, যে অফিসের থাকবে এই আগে তোমার সরকারি কাজপত্র তোমার যেখানে হতো, তোমার হচ্ছে কুঠি, মানে তোমার একটা অফিস যেখান থেকে কাগজপত্রের দেখাশোনা করা, ওই যে খাজনা টাজনা আদায় এইসব কাজ করতো। যেটা হচ্ছে কুঠি, আর কাগজপত্র আর সেই কুঠিয়াল কাউন্সিলর স্ত্রী হচ্ছে নিজ, এবং তার যে কুঠি বাড়ি সেখানেই আমরা মরিচ উদ্যান এবং ম্যাকডোনাল্ড এদেরকে একত্রিত হতে দেখি, তারা আসছে একটা আন্দোলনকে কেন্দ্র করে। নীল কোরাস এবং লাল কোরাস, খেয়াল করে দেখো, এটা কোনো একটা চরিত্র না। কোরাস মানেই হচ্ছে সেখানে একাধিক চরিত্র থাকবে এবং কয়জন থাকবে এটা নির্ধারিত না। এই লাল কোরাস হচ্ছে যারা নুরুদ্দিনের বাহিনী ম্যান হ্যাঁ, বাহিনী মানে দুইজন অথবা তার বেশি একাধিক চরিত্র সেখানে থাকবে। যে ব্যবস্থা করছে। আচ্ছা, যারা কোম্পানির বাহিনী তারা, এটা তো উভয়ই আমাদের বেশি, মানে এই অঞ্চলের মানুষ, কিন্তু তারা এক পক্ষ হচ্ছে আন্দোলনের পক্ষে, আরেক পক্ষ আন্দোলনের বিপক্ষে, এটাকে উপস্থাপন করতে হয়েছে। আর এই নাটকের স্থান হচ্ছে কোথায়? রংপুরের শহর, গ্রাম এবং বনাঞ্চল। খেয়াল করে দেখো, আমরা অবনাটকের ক্ষেত্রে বলেছি যে সেখানকার স্থান হচ্ছে গোরস্থান, আর সময় হচ্ছে খ্রিস্টরাত্রি, আর এখানকার সময় হচ্ছে 1189 বাংলা 7। আমরা ওই দিন পরীক্ষার দিন মনে হয় তোমাদেরকে বলেছিলাম যে 1189 এর সঙ্গে 593 যোগ করলে তুমি ইংরেজি সাল পেয়ে যাবে 1782। সংখ্যাটা হচ্ছে 500, কিন্তু আবার বলেন তো কি হবে? 593, 593 যোগ করলে ইংরেজি সাল পাবে। হ্যাঁ, পড়েছো কে? না বলো তো। হ্যাঁ বলো। আচ্ছা, এই ভুবনকে ধন্যবাদ, কিন্তু ক্লাসে অন্যরা আছে, কেন তোমরা চুপ করে থাকো আমি জানি না। ক্লাসে অ্যাক্টিভিটিস খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে দেখে দেখে করতে বলেছি, তোমাদেরকে বলে যে নিজের মতো করতে। হ্যাঁ বলো। ইংরেজি সাল থেকে যদি আমরা 593 বিয়োগ করি তাহলে কি বাংলা সাল পেয়ে যাবো? হ্যাঁ, ও, ঠিক আছে। এই 593টা গুরুত্বপূর্ণ, এটা একটা সংখ্যা। হ্যাঁ, এটা মনে রাখলে তোমরা যে কোনো সময় বাংলা সাল করতে পারো, তবে একটু সচেতন থাকবে, কারণ একই ইংরেজি বছরে দুইটা বাংলা সাল চলবে। হ্যাঁ, একই ও বিয়োগ করলে ইংরেজি সাল। হ্যাঁ, বাংলা সালের সঙ্গে যোগ করতে হয়। বাংলা সালের সঙ্গে যোগ করলে তখন তুমি ইংরেজি সালটা পাবে, যেহেতু ইংরেজি সাল বেশি। হ্যাঁ, এই জন্য। আর ইংরেজি সালের সাথে যদি বিয়োগ করি তাহলে বাংলা সাল পাবো। হ্যাঁ, তাহলে বাংলা সাল পাবে। দেখো, এবার আমরা মূল নাটকের মধ্যে প্রবেশ করছি। এখানে প্রথমেই বলা হয়েছে প্রস্তাবনা, ওই যে প্রস্তাবনাকে দিয়েছে সূত্রধার। এই সূত্রধার মানে হচ্ছে কি, যে নাটকে অভিনেতা এবং দর্শক তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে, সে হচ্ছে সূত্রধার। আমরা এখানে দেখতে পাবো যে সূত্রধার এসে আসলে আমাদেরকে জানাচ্ছে যে কি হতে যাচ্ছে, নাটকের বিষয়বস্তু কি।
বেদম করলাম এতক্ষণ আমরা যে নিবেদন করেছি এটা প্রকাশিত হওয়ার সময় বলা হয়েছে। তো নাটকটা যখন অভিনীত হবে তখন কিভাবে দর্শক এবং অভিনেতাদের মধ্যে সংযোগ সাধিত হবে সেটা এখানে আমাদের কাছে সূত্রধার এসে বলছে যে স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে এরকম একটা বর্ণনা আছে। বলছে নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। নীলক্ষ মানে হচ্ছে দিগন্ত বা দিগন্ত বিস্তৃত নীল বা দৃষ্টি প্রসারিত নীল। তুমি যেদিকে তাকাবে আকাশে সেখানে হচ্ছে নীল রং, মানে তোমার একদম কোনো মেঘ নেই, ঝকঝকে একটা বেলা হচ্ছে। এই নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। নিচে হচ্ছে গ্রামগঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। এই ৬৯,০০০ এটা একটা সংখ্যা, তার মানে এইটা যে আসলে ৬৯,০০০ গ্রাম হাতি আছে, এটা একটা অনেক অনেক অর্থে বোঝানো হয়েছে। এবং বলছে যে দিন এবং রাতের কথা বলা হচ্ছে, খবর বুঝতে তার চাঁদ পূর্ণিমা, মানে প্রকৃতির নিয়মে তার সৌন্দর্য, তার যে সুধা আছে সবকিছুই ছেড়ে যাচ্ছে। কিন্তু এই পৃথিবীতে কি হচ্ছে, হচ্ছে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংখ্যা হচ্ছে। প্রকৃতির মতোই আছে, কিন্তু বাকি কিছুই আর ঠিক নেই। নদী নালা ক্ষেত সবকিছুই নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে সবকিছুর মধ্যেই যেন কেমন একটা বিনষ্টি চলে এসেছে। এই জায়গাটা দেখাচ্ছে এবং বলছে হঠাৎ করে যেন তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার মিলে দুটো শেষ দিয়ে এত বড় চাঁদ। হঠাৎ করে শেষ দিয়ে চাঁদ উঠেছে, শেষ দিয়ে তো আর চাঁদ ওঠে না, কিন্তু একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে এমন একটা অদ্ভুত পরিবেশ এবং সেখানে কি হচ্ছে একটা শব্দ আসছে। কিসের শব্দ বলছে শব্দ না আসলে গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন আমার স্থির করে বসুন সকলে। সূত্রধার দর্শকদেরকে জানা আছে, দর্শকদেরকে অভিনয়টার সঙ্গে যে কি নাটক অভিনীত হবে তার সঙ্গে পরিচিত করে দিচ্ছে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের পথ দরজায়। এতক্ষণে সূত্রধার আমাদেরকে জানাচ্ছে যে এই নাটকের বিষয়বস্তু আসলে অতীত, এবং আমরা জানতে যাচ্ছি যে কোন সে অতীত যেটি আমাদেরকে এই মুহূর্তে দাঁড়া দিয়ে যাচ্ছে, আমাদের স্মৃতিতে জেগে উঠছে। বলছেন যে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তার মানে এই নাটকে নুরুদ্দিনকে নিয়ে কিছু বলা হচ্ছে, কিছু যা উপস্থাপন করা হবে, এটি আমরা জানতে পারছি যে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় রাত দীর্ঘদেহ নিয়ে আবার নুরুদ্দিন দেখা যায় মরা আমিনার। সে সবকিছু সবাই যখন চুপচাপ, সবকিছু যখন স্থির, তবে এই ঘুমটাকে কি হিসেবে নির্বাচন করা হচ্ছে? কাল ঘুম যখন দিচ্ছে তখন যেন আশার বাণী নিয়ে এই মরা আমিনাকে নুরুদ্দিন এসে উপস্থিত হয়। সেই জায়গাটা এখানে বলা হচ্ছে। এখন এই নুরুদ্দিনকে, নুরুদ্দিনের পরিচয় আমাদেরকে জানানো হচ্ছে যে নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল ১১৯৯ সালে। কিসের ডাক দিয়েছে? আমরা জানি সে একটা আন্দোলনের ডাক দিয়েছে। ১১৯৯ সাল, যেটি আমরা বলছি ১৭৮২ এবং ৮২, ডাকটা দিয়েছে ৮২-তে। মোগলাই চূড়ান্ত পরিণতি পেয়েছে ৮২ সালের জানুয়ারি দিয়েছে। এবং কখন নদীর কথা মনে পড়ছে? বলছে যে আমার বাংলাদেশে মনে পড়ে যায়, নদীর কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এই শকুন, এই শকুন শব্দটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই শকুন প্রাণীটাকে সাধারণত অত্যাচারী, শোষক, এই ধরনের একটা এই কিছু ইমেজ আমরা যদি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, শকুন যেহেতু তোমার মৃত লাশ বা তোমার একটু বিভৎসতার সঙ্গে যুক্ত নিজের, তো বলছে যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নদীর কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের এই আরব খান্নায়, তার তাল, যেখানে মানুষের অধিকারের থেকেও ওই তোমার তেলবাজি, তোমার এই মানুষকে একটু তোষামোদ করা, এই ধরনের জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়।
বলছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, আমার নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ এই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। দেখো বলছে যখন মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, স্বপ্ন দেখতে কেন ভয় পাবে? লুট পায়, স্বপ্ন লুট হয়। যে তুমি একটা স্বপ্ন দেখছো, তোমার আশা না যে বাস্তবায়িত হবে তার কোনো সম্ভাবনা নেই, তখন তো মানুষ স্বপ্ন দেখে না। তুমি কথা বলবে, তোমার সেই কথা বাজেয়াপ্ত করা হচ্ছে, মানে তোমার বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। বলছে এইসব জায়গায় এসে আমাদের নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। খেয়াল করে দেখো এই সবগুলো জিনিসই আসলে এক ধরনের অত্যাচার, এক ধরনের অবিচার, এক ধরনের বিচারহীনতা, এই বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। তো সেই জায়গায় এসে আমাদের নুরুদ্দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এই নাটকের মূল যে বিষয়ের কথা বলছি, গণ আন্দোলন, নায়ক কিভাবে একটি গণ আন্দোলন গড়ে ওঠে যখন সেখানে বৃহৎ মানুষের বা সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়, যেখানে সাধারণ মানুষ যে বঞ্চিত হচ্ছে, পাচ্ছে না, তাদের ন্যায্য অধিকারের কথা বলা হচ্ছে, তখনই আসলে গণ আন্দোলন হয়। এবং এই জনগণ যাকে মেনে নেন বা যার নেতৃত্বেই গণ আন্দোলন সংগঠিত হয়, সেই হচ্ছে গণনায়ক। এই গণনায়ক হয়ে গেছে নুরুদ্দিন, এবং এই গণ আন্দোলন হয়ে ওঠে আসলে সবার আন্দোলন। তো এই নুরুদ্দিনকে বারবার মনে পড়ে কেন? কারণ মনে হয় যেন এই নুরুদ্দিন আবার যদি তার মতো করে কেউ আসে, তার মতো করে কেউ জানে, তাহলে এই আন্দোলন, এই মানুষের যে চাওয়া পাওয়া, এগুলো পূরণ হবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে নাট্যকার বলছেন নুরুদ্দিনের কথা মনে পড়ে। এরপরে যখন বলছে যে একদম নিচের দিকে বলছে যে নুরুলদিন যেন আবার আসবে, বলছে নুরুলদিনের কথা যেন সারা দেশে পাহাড়ে ঢলে নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, সেজন্য মানুষজন জেগে ওঠে যে এই এত অন্যায় অত্যাচার এত কিছু সত্ত্বেও মানুষের মনে একটা আশা জেগে উঠেছে, আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় ডাকলিতে দিবে রাত জাগো বাহে কণ্ঠে সবাই। যে আবার এই জায়গায় এই আন্দোলন যেখানে তোমার অন্যায় অবিচার হচ্ছে, সেখানে আবার একজন নুরুলদিন আসবে, সে এসে সবাইকে সংগঠিত করবে, সমবেত করবে এবং ওই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। দেখো বলছে আবার নুরুলদিন আসবে, আমি তো জানি মানুষ তো মরে যায়, মানুষ কি আসতে পারে? মানুষ আসতে পারে না, কিন্তু আমাদের নাট্যকার আমাদেরকে বলছে যে আবার আসবে নুরুলদিন। মানে এই নুরুলদিন কোনো ব্যক্তি নুরুলদিন না, এই জিনিসটা তোমরা মনে রাখবে। একজন নুরুলদিন তো সেই আন্দোলনের সময় আমরা দেখতে পাবো সে মারা গেছে, কিন্তু এই নুরুলদিন আসলে সেই নুরুলদিন না। এই নুরুলদিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি মানুষ। একজন হতে পারে, 10 জন হতে পারে, 100 কিংবা 1000, এরকম অনেক মানুষই হতে পারে। সবাইকে লেখক ওই এক নামের আড়ালে বা প্রতীকী ভাবে নুরুলদিন হিসেবে উপস্থাপন করছেন। এটা হচ্ছে আমাদের নাটকের প্রস্তাবনা, সূচনা, এই সূত্রধার এসে বলে দিচ্ছে। আমরা যে বলেছি এটি একটি কাব্যনাট্য, এই সূত্রধার মানে না, মূল নাটক শুরু হওয়ার আগে একটু ভূমিকা টানা, এটাও কাব্যনাট্যের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাবো যে প্রথম দৃশ্য, এবার অভিনেতারা আসবে, তখন যাদেরকে আমরা পেয়েছি তারা এবার আসবে, এসে তাদের মতো করে এই নাট্য ঘটনা বা যাকে আমরা বলি যে নাট্যক্রিয়া, অ্যাকশন, সেই অ্যাকশন এবার সংগঠিত হবে। শুরুতেই আমরা দেখতে পাবো যে লাল কোরাস এবং নীল কোরাস তাদের উপস্থিতি। লাল কোরাস হচ্ছে গণবাহিনী, আর নীল কোরাস হচ্ছে কোম্পানির বাহিনী, তাই না? তারা বিপক্ষে। লাল কোরাস এসেই তারা মনে হচ্ছে যেন তারা নুরুলদিনকে আবার শুনতে পাচ্ছে, বলছে এই আমরা আবার কি পাও, মহিষের সিংহার ধ্বনি আবার কি পাও। মহিষের সিংহা হচ্ছে তোমার যুদ্ধের আহ্বান জানানোর জন্য যে একটা ডাক দেওয়া হয়, আহ্বান জানানোর জন্য একটা শব্দ তৈরি করা হয়, যাতে সবাই বুঝে যে ওরা যে যুদ্ধের দামামা, আমরা যে বলি দামামা, একটা আওয়াজ তৈরি হওয়া, সবাইকে জাগ্রত করা, যে সাধারণ মানুষ মনে হচ্ছে তারা যেন আবার নুরুলদিনের আহ্বান শুনতে পাচ্ছে। তো বলছে নুরুলদিনের গলা হয় বুঝি হয়, নুরুলদিনের গলা আবার কি পাও, তারা যেন নুরুলদিনকে শুনতে পাচ্ছে। এবং লালকুরাস বলছে যে একদম 11 পৃষ্ঠার নিচে দেখো, বলছে কাতার বান্ধার ডাক হয় বুঝি হয়।
কাতার বাঁধা সারিবদ্ধ হওয়ার জন্য, তাদেরকে একত্রিত হওয়ার জন্য বুঝি নুরুলদিন আবার ডাকছে। সেই জায়গাটা আমরা এখানে দেখতে পাই। এবং সম্পূর্ণভাবে তারা অনেকেই আছে এবং তারা আবেগ তো আমরা যদি বলছি ইমোশনাল সময়ে নাট্যকার আমাদেরকে বলছেন হঠাৎ নীল কোরাস অট্টহাসিতে ফেটে পড়ে, সব ধ্বনি স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। অট্টহাসি নির্মম অনুরণিত হয় কিছুক্ষণ, লাল কোরাস একসঙ্গে কয়েক পা পিছিয়ে যায়। নীল কোরাস আমরা জানি কোম্পানির বাহিনী, মানে তারা হচ্ছে এই গণ আন্দোলনের বিপক্ষে। এবং তারা যখন অট্টহাসি হাসছে তারা এদেরকে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে, বলছে যে লাল কোরাস তখন বলছে হাসে তাই, তাই মানে হচ্ছে কে, কে হাসে পেঁচার মতন, পেঁচার মতন কেন বলছে অন্ধকার যেহেতু তারা এখনো দেখতে পাচ্ছে না, সেই জন্য বলছে যে পেঁচার মতন হাসে করছে, করছে তাই কোথায়, বলছে কে কোথায় হাসছে, পরিচয় কম, এক পাও আগান না বাকি, বলছে কোন রব করিবার আগে সাবধান, খাড়া হয় আগান। কেন তারা কেন সাবধান করছে, বলছে যে যদি হাসে তাহলে বলছে যে আজই তার নিস্তার নাই, যদি কোনো মহাজন হন, যদি কোনো জোরদার গাদিদার হন, কুঠিয়াল সাহেবের লাঠিয়াল এরাও নিষেধ আছে, বুঝি না চান ভালে ভালে রাস্তা দিয়ে বাড়ি চলে যান। বোঝায় যে যেই হাসা তৈরি হাসা তোমরা যদি অত্যাচারী কেউ হও কিংবা অত্যাচারে দুঃস্থর হও, তাহলে এখনো সময় আছে চলে যাও। আর যদি খারাপ হয়ে হন, মানে তোমরা যদি প্রতিবাদ করো, তোমরা যদি আমাদের সামনে উপস্থিত থাকতে চাও, তাহলে যাই হন কেন, যাই মানে হচ্ছে যে যেই হন না কেন, তবে রক্ষা নাই বাহে, আজি শেষ দিন সর্দার নুরুলদিন দিবে আজি তোমার জীবন। সর্দার নুরুলদিন বলা হচ্ছে, তারা নুরুলদিনকে নেতা হিসেবে মানছে এবং বলছে যে নুরুলদিন তোমার জীবন দিবে যদি তুমি মহাজন, জ্ঞাতিদার, যোদ্ধা, জমিদার কিংবা কোম্পানির কুঠিয়াল হও, লাঠিয়াল হও। আর এরা সবাই একত্রিত হয়ে আসলে কৃষকের উপরে যে নানা ধরনের অত্যাচার নিপীড়ন চালাতো, কিরকম খাজনা বাড়িয়ে দিয়েছে তারা, এবং খাজনা শোধ করতে গিয়ে কৃষক, সাধারণ কৃষক তার পেটে ভাতও জুটছে না। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কারণে মূলত আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা লাল কোরাসের কথার মধ্যে দিয়ে এগুলো জানতে পারছি। এবং নীল কোরাস বলছে নাই নাই, নুরুলদিন নাই, লাল কোরাস বাংলার বলছে না আছে, কোথায় আছে, কাজিরহাটে আছে, পানসাতে আছে, পাটগ্রামে আছে, ডিমলাতে আছে, হচ্ছে তাদের উন্নতির আসছে, এবং তোমরা খেয়াল করে দেখো যে এই 14 পৃষ্ঠার একদম উপরের দিকে বলছে আমার নেতা নুরুলদিন তামাম দেশে আছে। লাইনটা খেয়াল করো যে তাদের নেতা নুরুলদিন সমগ্র দেশে ছড়ানো, তামাম মানে হচ্ছে পুরো সমগ্র, মানে যে একজন নুরুলদিনের সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে না। আসলে তারা বোঝাতে চায় যে নুরুলদিনের যে প্রেরণা, নুরুলদিন যে সাধারণ মানুষকে জাগিয়ে তুলেছে, এই সাধারণ মানুষকে সারা দেশে ছড়ানো, এই নুরুলদিনের প্রেরণা সারা দেশে ছড়িয়ে গেছে। সুতরাং নুরুলদিন আছে। তারপরে আমরা দেখবো যে তারা তাদের দেখাচ্ছে, নিকোলাস বলছে যে দেখেন যে পাটগ্রামের লড়াই, দেখেন যে কামান ধরে আসিয়াছিল কোম্পানি সিপাহী কামান নিয়ে এসেছে, তারা যুদ্ধ দমন করেছে পাটগ্রামে। কাজিরহাটে তারা কেমন গোলা দাঁড়িয়েছে, ডিমলাতে কেমন তারা গোলা ছুটেছে এবং রক্ষা কারো নাই। বলছে যে দেখো বলছে যে দেখো আরে খেয়াল করে দেখো শালা, মোগল হাতে লড়াই, গোলার মধ্যে তোমার নেতা নুরুলদিন আর নাই। কিছুটা এই পদক্ষেপ করবে, তাদের নেতা নাই। এই সময় আমরা দেখবো যে আমাদের সেখানে উপস্থাপিত হচ্ছে নুরুলদিনের মৃতদেহ। তো অশ্বিন যে হচ্ছে এই নুরুলদিনের যে আন্দোলন, কৃষক বিদ্রোহ, সেই আন্দোলনের দেওয়ান সে নিয়ে এসেছে লাল কোরাস এই দেখতে পাচ্ছে, এবং তারা কিছুটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বলছে নাই নাই, নুরুলদিন আর নাই, বলছে নুরুলদিন নাই, তাহলে এবার কে ডাক দিল, এত কিছু হলো। এবং কয়াশিক বলছে যে কেনে 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 হামাক না গেলে এনেছে ভগবান, মোগল ঘাটে কামান ঘাটে তাই বাঁচিলেন, বাঁচতে কেবল আছে তোমার অধম জওয়ান। মোগল ঘাটে আমরা জানতে পারছি যে মোগল ঘাটে কামানের গুলিতে, কামানের গোলাতে দেখা যাচ্ছে যে নুরুলদিন মারা গেছে। এই দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের প্রথম দৃশ্য শেষ হয়ে যায়। দ্বিতীয় দৃশ্যে এসে আমরা দেখতে পাই যে নুরুলদিন বেঁচে উঠছে, নুরুলদিন উপস্থাপিত।
বলা হচ্ছে নির্দেশনাতে দেখো, সঙ্গীত উৎসগ্রাম থেকে প্রবাহিত ধারার মতো নেমে আসে নিচে এবং ধীরে উঠে দাঁড়ায় নুরুদ্দিন। নুরুদ্দিনের লাশটা যে নিয়ে এসেছে, এবার নুরুদ্দিন উঠে দাঁড়াচ্ছে, রক্তাক্ত চাদর তার গায়ে, সবাই তরঙ্গের মতো পিছিয়ে যায়। নুরুদ্দিন ধীরে চোখ খোলে, রক্তাক্ত চাদর সে ছুঁয়ে ফেলে দেখায়। প্রায় ফিসফিস করে সংলাপ শুরু করলেও কয়েক পঙ্ক্তি করে তার স্বর উচ্চ গ্রামে পৌঁছায়, মানে আস্তে থেকে স্বরটা জোরে হতে থাকে। খেয়াল করো, এই নাটকে আমরা এই মৃত নুরুদ্দিনকে উঠতে দেখছি, তাই না? নুরুদ্দিন মৃত উঠে এসে সে তার নিজের কথা বলছে, যুদ্ধের কথা বলবে না, কেন যুদ্ধে গেছে, যুদ্ধে তার কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই সেই চাইল্ড কবর নাটকও এই বিষয়গুলো দেখেছি না, যে মৃত লাশ উঠে আসছে, মাথার খুলি নেই, তারপরে বুকের মধ্যে গুলি, এরকমের আমরা উঠে আসতে দেখেছি। এটা না, এদের সাদৃশ্য, এবং উভয়ই উঠে এসে নিজেদের কথা বলছে। দ্বিতীয় দৃশ্যে দেখো, নুরুদ্দিন কি বলছে, যে সে সবাইকে ডাকছে, বলছে নুরুদ্দিন, যে কেন কাঁদছেন আপনারা, এখানে কান্নাকাটির কিছু নেই, কারণ নুরুদ্দিন সবার সামনেই আছে। বলছে যে, খেয়াল করো 17 পৃষ্ঠার একটু উপরের দিকে, মানে একদম নিচের দিকে এই করে, যে মোগল ঘাটের দিকে যুদ্ধ যাত্রা করিবার আগে কোন কথা হয়েছিল তোমার সবাকে। সে যুদ্ধে যাওয়ার আগে সে সবাইকে কি বলে গেছে, এই যুদ্ধে মরো যদি, খেয়াল করে মরো মানে হচ্ছে মরি, এই রয়ের উপরে চন্দ্রবিন্দু দেওয়া আছে, যে এই যুদ্ধে মরো যদি কোনো দুঃখ নাই। কেন, কেন দুঃখ নেই, কারণ আমার মরণ হয়। নুরুদ্দিন বলছে আমার মরণ হয়, কিন্তু জীবনের তো মরণ নেই, জীবন মানে হচ্ছে মানুষের আত্মা, চেতনা। নুরুদ্দিন এই জন্য কোনো দুঃখ করছেন না, সে বলছেন যে আমি জানি যে আমার মরণ হবে, কিন্তু আমি যে প্রতিবাদী সত্তা সমস্ত জাগিয়ে দিয়েছি তা মৃত্যু হবে না, এই জায়গাটা নুরুদ্দিন নিশ্চিত করছে। সেই জন্যই বলছে যে এই থেকে তোমরা ভুলে গেছো, তাই না? নুরুদ্দিন সবাইকে জানাচ্ছে। এখন আমি তোমাদেরকে একটু দেখাই। নুরুদ্দিন বলছে, এই যে 18 পৃষ্ঠার একটু উপরের দিকে, যে আজিও দেখি মনে আছে তোমার, মনে পড়বে ঘোড়ায় চড়ে গোরা সাহেব হামাদ তালাশ করে। গোরা সাহেব মানে হচ্ছে ইংরেজ, ইংরেজরা তো সাদা চামড়া, সেটা তাদেরকে গোরা সাহেব বলা হয়। যে ইসলাম গোরা সেবার বলছে যে ঘোড়ায় চড়ে গোরা সাহেব তোমার তালাশ করে, তোমাকে মানে তোমাকে কাইন্দাই না খাজনা দিচ্ছে দেবী সিং এর ঘরে। বলছে দেবী সিং হচ্ছে জমিদার, তার খাজনা দেয়নি কে কে, বলছে মহাজনের কর্ম কেটেছে কে, জমিদারের ঘরে আগুন দিয়েছে কে কে, নীলকুঠিতে কে কে এখনো নিজেদের আত্মসমর্পণ করেনি, জবানবন্দি দেয়নি। বলছে যে এবার দয়া সিং যোগ করছে যে গায়ে গায়ে যে চলে গেছে নুরুদ্দিনের ভাই, মানে এই যে দেবী সিং যে জমিদার, তাকে ছেড়ে কে কে নুরুদ্দিনের সঙ্গে যোগ দিয়েছে, সে সবাইকে স্মরণ করা হচ্ছে। সুতরাং এরা কি করেছে, তারা সবাই মিলে আসলে এই এই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে। তারা সবাই খাজনা দেয়নি মানুষকে, যারা অত্যাচারে তাদের গলা কেটে নিয়েছে তাদের আগুন দিয়েছে। সুতরাং এই নেতৃত্বটা দিয়েছে নুরুদ্দিন। সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাই তৃতীয় দৃশ্যে, যে নুরুদ্দিন বলছে যে কেন তারা এই আন্দোলনে যোগ দিয়েছে। বলছে যে খেয়াল করলে সকলেই দেখেন কেন ভাই, ধ্যান করিয়া শোনেন তবে এই বলিয়া যাই। নবাব সিরাজ দৌলা ফতে ফেরিস্তে পলাশিতে, ফতে মানে হচ্ছে সে চলে গেছেন, তাই সে আর এখন নেই। জাহাঙ্গীর চালা গেছিল পুরা কোম্পানিতে, চৌচালিতে চৌচালাচ্ছি চালা জোড়া সিনা করে রশি, দেবী সিং এর খাজনা তোলে কলাই দিয়া রশি। এই জায়গাটা মানে জমিদার খাজনা তুলছে এবং সে কৃষকের কথা চিন্তা করছে না, কৃষক বাঁচলো কি মরলো তাদের আর কিছু যায় আসে না, সে খাজনা আদায় করছে। বলছে যে গলায় দিয়া রশি আমার জীবন জারি করে,
ধানের বদল নগদ টাকা খাজনা দিবার করে, বলছিটা কি ঠাকুর গরম রাখেন, তবে ভাই খান বেচতে সেই মহাজন ছাড়া উপায় নাই। একটা সিন্ডিকেট গড়ে ওঠে এর মধ্যে দিয়ে, যে আসলে ধান বেচবে, তোমাকে নগদ টাকায় খাজনা দিতে হবে, কি নগদ টাকা জোগাড় করতে হলে কৃষক তো আছে ধান, সে ধান বিক্রি করতে হবে, এবং ধান কিনবে কে? মহাজন। মহাজন তো ধান এই দাম বেশি দেয় না ধানের, এখন কৃষক সেই টাকা কোথায় পাবেন? নিজের পেটের মানে খাবার যে অন্ন সেটাও দিয়ে দিচ্ছে, টাকাও নেই, কৃষক নিরুপায় হয়ে যায়। সুতরাং তারা এই জায়গাটা প্রতিবাদ করছে, বলছে যে ধান করিব পাট করিব রক্ত ছড়া ধামে, ধান কিনিবে মহাজনে নিজের খুশি দামে, ধান বেচিয়া খাজনা দিলাম সন্তানে কি খায়, ঋণ করিতে চাষি আবার শান্তি ধরি যায়, শান্তি ধরি যায় রে চাষি মহাজনের ঘরে, শান্তি ধরি যায় রে চাষি জমিদারের ঘরে। যে জমিদার মহাজন কুঠিয়ারের কাছে যায় ধার করার জন্য, এবং কর্জ শেষ কিসে শোধ করবে? কর্জ শোধ করার জন্য গরু দিলেন, জমি দিলেন, দিলেন সমুদয়, সবকিছুই দিয়ে দিলেন সমুদয়, যে লিখিয়া দিয়া ধান আনিলেন ঘরে, খাইলে তখন পোড়া কপাল তখন আপনার ঘরে। নিশ্চয়ই বুঝতে পারছো যে নদী কেন এই আন্দোলনটা শুরু করেছে, কেন সে গ্রুপ হয়ে আছে। তারা একটা স্তম্ভের মধ্যে পড়ে গেছে এবং তাদের পেটে খাবার নেই, সুতরাং তারা সেই জায়গা থেকে বিক্রি হয়ে উঠেছে। আমরা একটু দ্রুত যাই, তোমরা একটু পড়ো, এখানে ভিতরে অনেক কিছু তোমরা পাবে, তোমাদেরকে নাটকটা ঘুরিয়ে দিতে চাই। তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা বলছে যে আমাদের তো ডর নেই, এই যে তাদের স্বভাবই গেছে, ভাঙ গেছে, তারা জমে গেছে। সুতরাং নুরুদ্দিন বলছে যে আরে কিসের ডর, হ্যাঁ, লেঙ্গুটিয়া লেঙ্গিও নাই, তবে কিসের ডর, কম পেয়েছে যা পেয়েছে অবস্থা যায়, ধনও গেল, যান জন্মও গেল, শুধু জানটা বাকি আছে। বলছে যে আক্রমণ মুখে মিশিয়ে যায় আছেলের সন্তান, নুরুদ্দিনের সন্তান নেই, কৃষকের ভিতরে পুরো সন্তান দাঁড়িয়ে থাকে, সেই জায়গাটা আছে। সুতরাং ভয় করা যাবে না, বিক্রি হতে হবে, বিক্রি হতে হবে, সবাইকে সেই আহ্বান জানাচ্ছে। আমরা দেখি চতুর্থ দৃশ্য এসে যে যে হচ্ছে আব্বাস দাসী, তাদের মধ্যে কথোপকথন। আব্বাস বলছে যে কার দেশে নাচে যে কিন্তু তাকে যে নাচে, আবার বলতে চাই যে নুরুদ্দিন অন্যদের জন্য বলছে, অন্যরা তাকে নাচাচ্ছে, অন্যরা তাকে নেতা ডাকে, নিজেরা এই তাকে নাচিয়ে নিচ্ছে, কিন্তু দয়াশীল সেটা মানতে রাজি না। দয়াশীল বলছে যে যাদের দোস্ততম রাঙ্গিয়ানের কাছে তার শিক্ষক বড় সব আছে, নুরুদ্দিন আব্বাসকে একবার তার কাছে যায়, সঙ্গে ঘরের জন্য সেই জায়গাটা আমরা দেখতে পাই। নুরুদ্দিন দ্বারা আব্বাসের সাথে সলা পরিবেশ আলোচনা করবে, তো সেই জায়গাটা আমরা এবং এই কথা এই আব্বাসের দেখতে পাই যে নিকোলাস বলছে যে কুঠির মানুষ, আব্বাস বলছে কুঠির মানুষ, কোন কুঠির মানুষ? বিবেক না কোম্পানির? বলছে যে আমরা হচ্ছে পুরান কুঠির, একা 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 একই সাথে একই গায়ে আছো কত তার হামাত দেখিয়ে তবে জ্ঞানী এমন চালা। নিকোলাস তো কোম্পানির লোক, আপনার সেই জায়গাটা বলছে যে তোমরা কারা, এটা তো একটু দেশীয় লোক, কিন্তু তারা কোম্পানির পক্ষ হয়ে থাকছে। সেই জায়গাটায় আব্বাস এসে বলছে যে আওয়াজ না করি বাহিরে নিয়ে জমি যদি না বিক্ষেপ নেয়, খারাপ হয়, অজানা অচিন ভয় করতে উঠিয়াই তবে ঘর এমন ভালো রক্ষা নিবে সকলে বিরোধী মানুষ সাথে নিরক্ষরে নীল বৃক্ষ তিল চাষের কথা তারা এখানে উপস্থাপন করছে। যে নিকোলাস এবার বলছে আমারাও যখন বড় কষ্ট ছিল হাতে সরাসরি অভিযান মানে জাহাজে জাহাজ। এখানে একটা বিষয় খেয়াল করো যে যারা সাধারণ কৃষক তারাই কষ্ট করছে, কিন্তু যারা কোম্পানির অনুগত তারা ঠিকই অনুভূত পাচ্ছে, তাদের ক্ষেত্রে আবার আলাদা জন্য ওই সময়টা ছিল। আব্বাস নিকোলাস তারা কঠোরবার পক্ষ করলেন, এবং তারা আসলে নুরুদ্দিনের ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছে যে নুরুদ্দিন কি করে, কোথায় যায়, এসব কিছু। পঞ্চম দৃশ্যে এসে আমরা কিছু দেখি যে এখানে কুঠিয়ার কমসনের বাড়ি, তার বাড়িতে এসে অন্যরাও উপস্থিত হচ্ছে,
এবং কেন তারা এসেছে, তারা তাদের কোম্পানি বিভিন্ন বিষয়, তাদের নিজেদের ব্যক্তিগত জীবন এসব নিয়ে কথা বলেছে। এই মরিস, ফুটবল, টমসন, এসব কথা দেখা যাচ্ছে যে এটি একটা রক্তগ্রাম, এখানে থাকার মতো জায়গা না, ঠিক একটা অবস্থা তারা করতে চাচ্ছে যে এত কষ্ট করে তারা এখানে থাকে। সুতরাং তারা এখানে যে থাকে তাদেরকে অনেকে অনেক উপহারও পাঠায় হসপিটালের জন্য, সেসব কথা আমরা এখানে দেখতে পাই। কিংবা তাদের নিজেদেরও যে আলাদা স্বপ্ন আছে তাদের কথা আমরা দেখতে পাই যে তারা এখানে কি করছে, কৃষি এও আমার করে তোমারও হবে। হ্যাঁ? যে এখানে অনেকেই আমাদের স্বার্থের লোক আছে, সুতরাং এখানে আমাদের শাসন কার্য পরিচালনা করতে খুব বেশি কষ্ট হবে না। মহিলার জীবন সুনির্ভর করে আমি নিতান্ত নশ্বর এবং পরিত চোখের ঘরে জন্ম তোমার আমার, তারপর সোপানের কর্মচারী সবার সবার। বলছি যে আমরা এখানে যারা আছি প্রতি আসলে কমপ্লিট তেমন শুধু তাই যতটা নিশ্চিত তারা কবির এবং এই জন্যই তারা এরকম একটা অঞ্চল বা এখান থেকে কলকাতা অনেক দূর, সেই জায়গা থেকে তারা বলছে এত দূরে তারা এসেছে। এবং তারা এখানকার মানুষের ভাষা বোঝে না, এখানকার মানুষের চালচলন বোঝে না, তারপরেও এই দেশীয়দের সহায়তা নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। সেই জায়গা আমরা এখানে কথাবার্তা দেখতে পাই যে মরিসের কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে এই যে এখানে যারা ব্রিটিশ কোম্পানি হয়ে আসে তাদেরও যে এক ধরনের স্বপ্নচারিতা আছে, তাদের মনের মধ্যে একটা স্বপ্ন আছে, সেই জায়গাটা আমরা এখানে দেখি মরিসের কথায়। এবং লিসবেন আসছে, লিসবেন তারা বলছে যে লিসবেনে রংপুরে একজন রমণ হয়ে ব্রিটিশ রমণ হয়ে এখানে থাকছে, তার সহযোগিতা কাজ করছে, এই সব বিষয়ে তারা কথা বলছে। এমন সময় তারা শুনতে পায় যে এই সুদের কোলাহল হচ্ছে এবং দুর্বলদের কুঠির কাছাকাছি চলে এসেছে, সুতরাং তারা পিস্তল হাতে প্রস্তুত হয়েছে। সংস্কৃতি স্টেজে আমরা দেখবো যে লাল গোলাপের নেতৃত্বের হইতেছে নদীর তারা একসঙ্গে এসেছে এবং তারা তাদের মতো করে যুদ্ধের প্রস্তুতি জানাচ্ছে। তারা একসাথে মধ্যে যেই কথা জানা যে তাদেরকে একসঙ্গে থাকা লাগবে, আব্বাসে কথা বলছে। দুর্বলদের বলছে বিধান না হওয়া পাশে একটা একটা খবর পাশে কঠিন মানুষ দেখো আপনারে মনে হয় আসে। তারা ঘিরে ফেলেছে, খুশিকে ঘিরছে, এই ধরনের একটা যুদ্ধ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। একটু একটু করে তারা তাদের যে মূল জায়গা সেদিকে যাচ্ছে এবং দূরে হঠাৎ করে গুলি শব্দ হয় এবং তারপর আমি বলছে যে কোম্পানির খুশি গুলি চালাচ্ছে, সুতরাং তাহলে তো এক ধরনের আহ, চিন্তা চলে এসেছে। দুর্বলের বলছে আর এবার চিন্তাধারা ভালো করে জানাই মানুষদের দিকে তাই মানুষের করে যে ঠাই সে ঠাই আমার যে গুলি তাই বলছে যে এরা গুলি মারবে না, গোলা মারবে না দেখো। কিন্তু এই আমরা জানতে পারি তারা আসলে গুলিও মেরেছে এবং এই কামানের গোলাও মেরেছে আমরা দেখতে পাই। এবং একটি যুদ্ধের একটা পরিস্থিতি ছাড়া সবাই একসাথে হয়ে কিভাবে এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়েছে সেই জায়গা দেখতে পাই। একদিকে লালপুরা, আরেকদিকে ল্যাংটনের পাশে টমসন, এরা সবাই মিলে একটা বলা যায় যে টান টান উত্তেজনাকর পরিবেশ তারা এসেছে। দুরন্তে তারা বলছে যে কেন সে এই এরকম একটা দুর্ঘটনাক্ত মুহূর্তে চলে এসেছে। সে বলছে সে চেয়েছে যে লিখেছে সবাইকে যে ইয়া সুবিধা তোমরা নিশ্চয়ই করবেন যদি জানিয়া এই আমাকে দেবীকে ফিরিয়ে নিবেন। মানে তারা আসলে দেবীকে চায় না যে দেবীকে যে অত্যাচার করছে, কাজ কাজ করছে, তারা সেই জায়গাটা চায়নি। আর যদি তাদের চাবুক পাড়ি দিবেন আর পাড়িয়ে নিবেন মহাজনের ঘরে আমার কিছু ব্যাগ খাতা আর নীল চাষ হবে আমার জমি ফিরিয়ে দিবেন আমার যে কার্য খাটিবার পাই আমার ফিরিয়ে দিবেন যেন মজিবার পাই মাথা। দেখো তারা বলছে আমরা এটা প্রতিকার চেয়েছি, কিন্তু এর প্রতিকার তারা পায়নি, মাসের পর মাস চলে গেছে। সুতরাং তারা করে বাধ্য হয়ে তারা এই
একদিন তো বাস্তব দিকে অগ্রসর হয়েছে। সুতরাং তারা বলছে যে কোম্পানি ছিল, কোম্পানিরা বিচার প্রমাণ হয়নি, সুতরাং তারা এসেছে, তারা এখন আগের মতো করে নিজেদের অধিকার নিজেরা আদায় করে নেওয়ার জন্য তারা বদ্ধপরিকর হয়েছে। সপ্তম বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিকোলাস তারা আসলে যারা যারা এই আন্দোলনে যোগ দিয়েছে তাদের সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য গ্রামে ঘোষণা দিয়েছে, যাতে যারা আন্দোলনে যাচ্ছে তারা সবাইকে জানায় ধরিয়ে দেওয়া হয়। এবং ঘটনা মোটামুটি শেষের দিকে চলে আসছে। আমরা দেখতে পাওয়া যে এই অষ্টম শেষে আমরা দেখবো যে আব্বাস এবং ফিরোজের কথোপকথন। আব্বাস ফিরোজেরকে বারবার করে বলতে চাই যে তোমার মধ্যেও নিশ্চয়ই অবাক হওয়ার একটা স্বপ্ন আছে, আমাদের কোনোকেই নিজেকে রাজরানী হিসেবে দেখছে, কিংবা অন্য যারা আছেন সাধারণ মানুষ তোমাকে না যাচ্ছে সরাসরি এক দুর্দিনের সঙ্গে আব্বাসের এই সলা পরামর্শ বা কথোপকথন, এখান থেকে আমরা দুর্দিনের যে ইচ্ছা দৃঢ়তা এই বিষয়টা জানতে পারি। আর আব্বাসের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে আব্বাস অনেকটা বলা যায় যে সত্যি কথাই বলছে, যে আন্দোলন সম্পর্কে সাধারণ মানুষের জনমত সম্পর্কে যে বিষয়গুলো সে উপস্থাপন করছে, এবং ক্ষেত্র বিশেষে মনে হতে পারে আব্বাস বুঝি নুরুলদিনকে পিছু টানছে, সে তাকে সত্যি বাস্তবতাটা দেখিয়ে দিতে চেয়েছে। কিন্তু নুরুলদিন দীর্ঘ বদ্ধপরিকর। কেন? কারণ তাকে প্রতিশোধ নিতে হবে, তাকে এই অন্যায় চলমান অন্যায়টাকে শেষ করবে। সেই জায়গা থেকে তার অবস্থান বর্ণনা করে দেয় এখানে বলছে আব্বাস। আব্বাস এসে বলে তুমি সবই জানো, যে তোমার আমার সম্পর্কে তোমার সবই জানা আছে, তুমি তো বাধ্য বলছো। সুতরাং নবাবের সিংহাসনে বসার লোক তার নেই, তার চাওয়া কি? তার চাওয়া হচ্ছে সাধারণ মানুষকে এই অত্যাচার থেকে রক্ষা। কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রীর এই জায়গা থেকে রাজি না, আব্বাস তাকে বোঝাতে চায় কিন্তু সে শুনবে না। আব্বাস তাদের একটা পরামর্শ দেয় যে একটা শোনা যায় আমরা আমাদের নিজেদের ভেতর থেকে ওরকম যোগ্য নেতৃত্ব করে তুলি, যোগ্য সন্তান করে তুলি, যারা এরকম মহাজন হবে না, যারা এরকম মানুষকে শোষণ করবে না। কিন্তু সেটা সুযোগ প্রসারী পরিকল্পনা, তাই না? তো নুরুদ্দিন সেই জায়গায় দেখা যাচ্ছে যে সে আহ ওভাবে উপস্থিত না। কেন? বাস বলছে যে লাগে না লাগুক বাহিরে এক দিন কিংবা কয়েক জীবন, কিন্তু নুরুদ্দিন এই কয়েক জীবনের জন্য অপেক্ষা করতে রাজি না। সে বলছে যে তবে যে আব্বাস সহ্য না হয়, মরতে যে সহ্য না হয় দেখিয়া নগর, মরে যে সহ্য না হয় দেখিয়া নগর। নুরুদ্দিন এই যে জমিদারদের অত্যাচার, এই অত্যাচারটাকে দেখিয়ে তারা সহ্য হচ্ছে না, সুতরাং সে এই বিষয়টা উপস্থাপন করছে। আমি একটু থামাতে চাই। হ্যাঁ, আমরা আমাদের নাটকের একদম শেষের দিকে আমরা এই দেখাই আমাদের যে নজরুলের তার এই একাগ্রতার কথা জানাচ্ছে, এবং কেন জানাচ্ছে সেই প্রসঙ্গে তার পুরনো তার স্মৃতির কথা বলছে। যে স্মৃতির কথা বলছে কেন? কারণ তার বাবা অতি কষ্টে মারা গেছে। উম, এই অত্যাচারে কৃষকদের যে কৃষকদের প্রতি যে অন্যায় হয়েছে সে প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে এই অংশে এসে দেখো যে নুরুদ্দিনের বাবা নিজে হালের বলদ, জোয়ালের বলদ দিয়ে কি করেছে? খাজনা শুরু করেছে, বলছে যে রাজার খাজনা শুরু কোনো মতে। কিন্তু সেই শোধ করতে গিয়ে নিজেকে সেই বলদের দায়িত্ব পালন করতে হয়েছে, তোমার মাথায় বস্তু জোয়ার টাকা নিয়ে। কিন্তু সে চাইছে যে খারাপ করে যখন আসলে কথা এবং বলা হচ্ছে বা যখন তার মারা যাবে সে গোসল কথা ঠান্ডা করে রেখে উঠেছে।
মানুষ ছিল নাকি পশুর ভাষায় খেয়াল করছে দেখো এই যে সাধারণ মানুষকে প্রোটেকশনের জন্য করা হচ্ছে আর তৎক্ষণাৎ এই শহর দেখা তখন হচ্ছে সেই শোষক যারা মানুষকে শোষণ সেই জায়গাটা নিয়ে এখানে দেখাচ্ছে যে এইসব কারণে সমাজের মধ্যে একটা আন্দোলন একটা প্রতিবাদের বীজ তৈরি হয়ে গেছে সবাইকে ডাকছে যে কে তার সঙ্গে যাবে সবাই তো ঘুমাচ্ছে বলছে তার নিজের চোখে নেট নাই কেউ তার সঙ্গে যাবে তার নিজের কথা শোনানোর মতো মানুষ তার কথা শুনবে সে চাচ্ছে যে সবাই আসুক সবাই মিলে এক করে চলে এবং এই ক্ষেত্রে আমরা আম্বিয়া দেখতে পাই যে আম্বিয়া আসে আম্বিয়ার সঙ্গে তার যে ব্যক্তিগত জীবন তাদের সাথে কথাবার্তা আম্বিয়া কিছু বলছে ঘুরিয়েও সঙ্গে থাকিস আমার কিন্তু আমরা দেখবো যে আম্বিয়া আসলে একটা স্বপ্ন বিদেশি হয়ে পড়ে করে যে সে কিরকম একটা সুষমানের স্বপ্ন দেখা শুরু করে নবম বিশ্বাসে আমরা দেখবো যে নিকোলাস আসছে এবং তারা তালাশ করছে যে কোথায় আছে নিকোলা এই নদীনের বাহিনী তারা সব জায়গায় তল্লাশি চালাচ্ছে বড় বিস্তারিত সবাই মিলে একজন তারা তাদের কাজকর্ম চালিয়ে যাওয়া তারা কাজ করছে এরপরে আমরা দেখি যে তারা খোঁজ নিচ্ছে সে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না অথচ তারা কিভাবে বুঝবে যে কোন জায়গায় কোথায় আছে নিবন্ধন এবং কে সেই নিবন্ধন তারা তাকে চিনতে পারছে না তো তাদের সেই দৃশ্যের মানে বলা যায় যে এই খোঁজার যে অভিযান সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি দর্শক দৃশ্যে এসে আম্বিয়া আব্বাসের কাছে এসেছে কেন কারণ হচ্ছে আব্বাস আব্বাসের কাছ থেকে সেটা রোদিনের খোঁজ নিতে চায় রোদিন 6 দিন হয়ে গেছে নেই এখন সে কোথায় আছে আম্বিয়া তাকে নিয়ে চিন্তিত তাদের কথোপকথনের এই পর্যায়ে রোদিন বাসায় এসে উপস্থিত হয় রোদিন তার কাছে আসে আম্বিয়ার কাছে এবং দেখা গেল আম্বিয়ার তার কাছে খুশি হয়েছে সে কল্পনা করছে যে তার স্বামী রোদিন তাকে হাতে অলঙ্কার পরাবে এই যে দেখো এখানে আছে যে তাকে হাতের কি দিবে রূপার খাড়ু দিবে সেটাকে আগুন কাঠের শাড়ি দেওয়ার কথা বলছে রেশমের বোনা সূক্ষ্ম বস্ত্র অতি বিলাসী যে আমরা বলি অথচ দুদিন বলছে যে সে আগুন কাঠের শাড়ি পরবো এই আগুন কাঠের শাড়ি পরার মতো পরিবেশ কি আসলেই আছে এবং এটাকে দিয়ে হওয়া উচিত সে বলছে দেখো তার হচ্ছে যে আগুন শাড়িতে নয় প্যাকেটে আগুন আগুন যেন আমার প্যাকেটে কিষানের সন্তানের প্যাকেট ভিতরে হচ্ছে যে এই যে বিলাসিতা এই বিলাসিতাকে কৃষকের জন্য এসেছে না কারণ তার পেটেই খাবার নেই সে খাবারই পায় না আর বিলাসিতাকে বুঝে হচ্ছে যে তাকে বস্ত্র বানায় তার গা হচ্ছে দাম যে সুতা বানায় তার গায়ে নাই কম পাল বা এক সুতা বস্ত্র নেই সবকিছু নিয়ে গেছে কোম্পানির কুঠি সুতরাং আগুন যে করছে সারা বাংলাদেশ এইভাবে দশম শেষ একাদশ শেষ আমরা বুঝলাম এবং নিজেদের কথা জানবো এখানে সেটা এই কিভাবে এরা ইসলাম বিশেষ করে নারীরাও কিভাবে এই অঞ্চলে এসে কোম্পানির শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে সেই কথাগুলো বলছে যে তারা না থাকতো এই এখানকার যারা ইংরেজ আছে তাদের স্বাতন্ত্র্য থাকতো না তারাও এই অঞ্চলের মতোই বাঙালিতে কয়েক প্রজন্ম পরে এই সন্তানরাও পরিবর্তিত হয়ে যাবে এই ধরনের কথা এখানে বলা আছে বাংলাদেশ দৃষ্টিতে এসে আমরা দেখবো যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে দিনাজপুর থেকে আরো দূর দূরান্ত থেকে তারা এসেছে এবং তারা মূলত বলছে নবাব বলে যে এটা মূলত সারাক্ষণ পেয়ে এসেছে যে আব্বাস তাকে যে কথাটা মনে করতে দিয়েছে এটা হচ্ছে সুতরাং মূলত তারা নবাব বলছে এখানে বলছে সে একটা তৈরি হয়ে যাচ্ছে তারা কোচবিহার থেকে আসছে তারা দিনাজপুর থেকে আসছে তারা নবাব হিসেবে বলছে তারা বলছে শেষে আমাদের বুঝেছি একইভাবে আব্বাস যে পুরোদিনের মধ্যকার যে টানা পড়েন যে মানসিক সংকট সেই সংকটটা এখানে আবার স্থাপিত হচ্ছে যে একজন সাধারণ মানুষ থেকে নুরুদ্দিন খলনায়ক হয়ে উঠেছে এটা সত্য কিন্তু নুরুদ্দিন তো নিজে নেতা হতে চায়নি সে একইভাবে ক্ষমতা নিবে সে ক্ষমতার জায়গাটা সে চায়নি সেজন্য সে বারবার বলেছে তার নিজের ভেতর কারাগারে সিংহাসন করে যায় সে সিংহাসন চায় না এই কথা আব্বাসকে সে বারবার বলেছে কিন্তু আব্বাস এখন আবার তাকে মনে করিয়ে দিচ্ছে যে দেখো করেছিলাম কিনা করেছিলাম রমনায় স্মরণ কি নাই সিংহাসন
তোমার কি নাই সিংহাসনে সরব রাজ সিংহাসন, কিন্তু গুরুদেব বলছে যে সে আসলে চায় না। এই জায়গাটা দেখো যে সে অবিরাম চিন্তা করে যাচ্ছে, যে সে দেখে একটা স্বপ্ন দেখে যেখানে আসলে কৃষকদের সচ্ছলতা থাকবে, স্বচ্ছন্দ থাকবে। সে নিজে নেতা হতে চায় না। সুতরাং এই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সে পড়ে যাচ্ছে। গুরু অরবিন্দ বলছে যে আক্রমণ, সে কোনোটাকে আক্রমণ করবে, ইংরেজদেরকে আক্রমণ করবে। এবং আহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আব্বাস বলছে অথচ সিদ্ধান্ত ছিল গোড়া নয়, কারণ গোড়া কামান করে ঠিক আছে, তাই কিছু না। যেই আন্দোলনটা ছিল মূলত দেবী সিং এর বিরুদ্ধে, যে দেবী সিং এখানে যেহেতু তাদেরকে এই বলা যায় যে কর্মী চালনা করছে, তাদের থেকে বেশি রাজস্ব নিচ্ছে, কিন্তু দেবী সিং তো নিজ সিদ্ধান্তে এগুলো করে না। দেবী সিং এরও নেতা আছে, দেবী সিং এর উপরে হচ্ছে গোড়া। সুতরাং সে চায় গোড়া থেকে এই সবকিছুকে নির্মূল করতে। সুতরাং আমরা দেখতে পাই যে সে এবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং আব্বাস তাকে এই বিষয়টা জানাচ্ছে যে কিভাবে কি হবে, এই প্রকার কি কি আশঙ্কা হতে পারে, সবকিছু সে জানিয়েছে। তো চতুর্দশ দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা গর্জে উঠেছে, তারা আন্দোলন করেছে এবং রোদে চলছে যে মাটিতে ছিঁড়ে যায়, মাটির সুরে মাটি হইতে জন্ম নেয়, আবার সুরে আবার ফিরিয়া যায়, মাটি থাকি যায়, মাটিতে সন্তান উঠিয়া দাঁড়ায়। তার মানে আমি যদি একজন জীবন দিয়ে এই মাটি, এই অন্যায় অত্যাচার দমন করতে পারে, তাহলে আমার পরবর্তী প্রজন্ম শান্তি পাবে। তার মানে ধরুন দিন আমি একটা যে তার নিজের যে কথা না, সে যদি মরে যায়, সে তো তার তো নিজের কিছুই পাওয়া হলো না। আসলে এই ত্যাগ হচ্ছে ভবিষ্যতের জন্য, যারা ভবিষ্যতে আসবে তাদেরকে, তাদের একটা ভবিষ্যৎ নির্মাণ করা, তাই আমরা সেই জায়গা দেখি। এবং আমরা জানি যে আসলে ওই কামানের গোলাতে নরদের মারা যায়, তো নরদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের নাটকের সমাপ্তি। ইতিহাস যদি বলে যে রবীন্দ্রনাথ পরাজিত হয়েছে এবং তার বাকি জীবন সে সাধারণ কৃষক হয়ে কাটিয়ে দিয়েছে। নাটকে আমরা দেখেছি, এই নাটকার আমাদেরকে দেখাচ্ছেন একজন সাধারণ কৃষক কিভাবে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে, কিভাবে দলে দলে সাধারণ মানুষ এসে তার কাছে আসছে এবং তাকে নিজেকে নেতা স্বীকার করে নিচ্ছে। এই গণ আন্দোলনের নায়ক হয়ে ওঠা ইতিহাস যে এখানে উঠে এসেছে, কতটুকু ইতিহাস এসেছে, কতটুকু আসেনি, এই বিষয়গুলো তোমরা একটু ভালো মতো ধারণা নিয়ে রাখবে, সংশ্লিষ্ট উৎস থেকে মনে রাখবে। আর কাব্যনাটের কথাটা বললাম যে এখানে যে কোরাস চরিত্র আছে, এখানে সূত্রধার চরিত্র আছে, কিংবা এই যে দৃশ্যাকার উপস্থাপিত হচ্ছে, নাটক হচ্ছে, আবার এর মধ্যে কাব্যের গুণ আছে, সবকিছু মিলিয়ে এটি কাব্যনাট্য। তো এই দুটো টপিক তোমরা অ্যাসাইনমেন্টের ভিতরে একটা খুব তুলনামূলক আলোচনা নিশ্চয় করতে পেরেছে, যে উভয় নাটকে শহীদ আবার উঠে এসে নিজেদের কথা বলছে, কেন তারা প্রতিবাদী হয়েছে সেই প্রতিবাদের কথা বলছে, তারা কি চায় এবং তারা যে নিজেদের জন্য বলছে না, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। শহীদ হত্যাকাণ্ডটা বলা যাচ্ছে, তারা তো আর বাংলা ভাষায় কথা বলতে পারছে না, কোনো ভাষাতেই আর কথা বলতে পারছে না, কিন্তু যাতে আগামী ভবিষ্যৎ বাংলায় কথা বলতে পারে, বাংলার অধিকার, যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা পায়, সেই জন্য তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে। নবদিনের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখি যে নিজেদের ভবিষ্যৎ সন্তান যারা আসবে বা মাটিতে, সেই মাটিতে যাতে তারা নিজ সুবিধা, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেটা আত্মবিশ্বাস পেয়েছে। এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই, প্রতিবাদ, প্রতিরোধ, মৃত্যুর অমরত্ব, চেতনা, এইসব কিওয়ার্ড গুলো তোমরা তোমাদের এখন সাজিয়ে নিতে পারো। ঠিক আছে। তো আমাদের রবীন্দ্রনাথ সারা জীবন নাটকের আলোচনা এখানেই শেষ করলো। আমরা আগামী ক্লাসে ব্যাকরণ নিয়ে কথা বলবো। আগামী ক্লাস হচ্ছে তোমাদের সঙ্গে কালকে রাতে হবে, হ্যাঁ? রাতে না দিনে, সময়টা এখন দেই। আচ্ছা, সময় আমি দিয়ে দিবো তোমাদেরকে আগেই, কথা বলে। হ্যাঁ, বলো আজকে বিকাল রাতে সপ্তাহে আমাদের ইংলিশ ক্লাসটা কয়টায়? 7টার দিকে। 7টা। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে দিব না, দিনে দিব। ঠিক আছে। ম্যাম রাতে 8টায় দেওয়া যায় ম্যাম, 8টার পরে। হ্যাঁ, 8:30টায় দেওয়া যায়, 8:30, হ্যাঁ।
ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। আমি লিঙ্ক পাঠিয়ে রাখছি আগেই। ওকে, এটা নেবেন না কথা বলতে পারেন পড়াশোনা নিয়ে দিচ্ছি আমি। আপনি 13 জন উপস্থিত ফ্রি খারাপ। ঠিক আছে, ভালো থাকবো। যারা ফ্রিতে থাকবো শুভকামনা। কটা ক্লাস করে দিয়ে দিও। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।